আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্লেটের চামচটা নেড়ে নেড়ে এক চামচ মুখে দিচ্ছে, অন্য পাশে ফোন স্ক্রল করছে। কিছুক্ষণ আগেই নবনীকে উদ্ধার করেছে বলে জানিয়েছে জহির, তাই দুপুরে না খেয়েই কাজ ফেলে ছুটে এসেছে। 2 চামচ মুখে দিতেই আসলামকে ডাকলো। আসলাম মুচকি হেসে সামনে এগিয়ে গেল। ছুরি দিয়ে কেটে পোচ করা ডিমটা আসলামকে খাইয়ে দেওয়ার জন্য চামচ বাড়িয়ে দিল। জহির সহ দলের ছেলেরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আসলামও দিব্যি খেয়ে যাচ্ছে। অন্যদের কাছে এটা নবম আশ্চর্য দেখার মতো ব্যাপার। আসলামকে পুরো ডিম খাইয়ে আরেক চামচ রাইস নিচের মুখে দিয়ে জহিরকে প্রশ্ন করলো, তোমার ম্যাডাম সুস্থ আছে জহির? জি বস। আসলাম, কাজটা কার? স্যার, আপনি যারা সন্দেহ করছেন হ্যার। এখনো চলছে তাহলে এক্সপেরিমেন্ট? জি ভাইজান, মাইয়াগো শরীর দিয়ে কেমনে পারফিউম বানান কন। বলদের দল ভাবছে আপনি সত্যিই কাজ করছেন। এখন অব্দি 400 মাইয়ারে। কে আর হাত উঁচু করে থামিয়ে দিল। কে আর নীরব ভূমিকা পালন করছে। কি বলবে? জীবনে এই প্রথম ভালো কাজ করেছে। বিদেশে পাচার করা থেকে মেয়েগুলোকে বাঁচিয়ে নিজের কাছে রেখেছে। হুয়াং চ্যাংয়ের পারফিউমের খবর বাংলাদেশি গবেষকদের কাছে আসার পর মরিয়া হয়ে উঠেছে। ওরা নিজেরা বিশ্বকে তাক লাগিয়ে দিতে মেয়েদের কাটাকুটি শুরু করেছে। এই খেলা যেভাবে হোক বন্ধ করতে হবে। পতিতালয়ের অনেক মেয়েকে সরিয়ে বিদেশে পাঠিয়েছে কে আর। এখন ওরা সাধারণ ঘরের মেয়েদের দিকে হাত বাড়িয়েছে। গত বছর অনেক মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। খাবার শেষ করে পানি খেয়ে নিল। অকস্মাৎ আসলামের ডাকে সম্বিত ফিরে এলো কায়েসের। ভাইজান, একখান কথা, আপনি তো ম্যাডামের ইজ্জত নষ্ট করে ম্যাডামের টুকরা টুকরা মাইরা ফেলতে চাইছিলেন। অহন খালি প্রচন্ড জোরে থাপ্পড় খেয়ে আসলাম মাটিতে লুটিয়ে পড়ে। গালের বাপাসটা উত্তপ্ত হয়ে জ্বলছে। মাথাটা ভন ভন করছে। ঠোঁটের পাশটায় রক্ত ঝরছে। সীমান্ত আঙ্গুল তুলে শাসায়। এরপর যেন আর না শুনি। ম্যাডাম ডাকিস, সম্মান দিয়ে কথা বলবি। জি ভাইজান। সীমান্ত বেরিয়ে গেলে জহির এসে ধরে আসলামকে। বস, থাপ্পড় না মারলে আমি লাঠি দিতাম শালা। তুই জানোস ম্যাডাম কি বসের কাছে? প্রাণ ভ্রমরের বস। কিন্তু সুন্দর খাওয়া দিছিল, দিলি তো মুখটা নষ্ট করে। এটাই তো দেখতেছি, জহির আবার ক্ষতিও করতেছে ম্যাডামের। ভাইজান এমন কেন? ভালোবাসে কইতে পারে না? তোরে পিডায় খুঁজতাছি আসলাম। চুপ থাক, শুনবে বস। চল ম্যাডাম রে তুইলাই না বিয়া দিয়া দি ভাইজানের লগে। মালবিকা আইতাছে আবার জ্বালাই ভাই বোন রে। বদ বেডি ভালা ভাবছিলাম আগে। এবার বস গুলি তোর খুলি। আবার রিয়া দিবে। ম্যাডাম যে বিবাহিত জানোস না? চিহুব্বাই কামড় দেয় আসলাম। এরপর দুজনের মুখে সুন্দর হাসি। এই হাসির রহস্য এখনো বহুদূর। এই রহস্যের জট কারোর জন্য জটিল, আবার কারোর জন্য সহজ পানির মতো। যেদিন চোট খুলবে সেদিন হয়তো প্রলয়ঙ্কারী ঝড়ের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হবে অনেকগুলো প্রাণ হৃদয়। কিছুক্ষণ চুপ থেকে জহির প্রশ্ন করে, আসলাম, তুই বসরে কবে থেকে চিনোস? 10 বছর আগে থেকে। কিভাবে? জেল থেকে। আমি আব্বারে মারার অপরাধে জেলে গেছিলাম, কিন্তু আমি তো পেশাদার খুনি আসছিলাম না। আমি তো জাক্ষাস খুন করতে পারি। তবে গা গুলায় মাঝে মাঝে আম্মারে মাইরা ফেলছে আব্বাই। সেই জেদে আব্বারে দা দিয়া কোপাইছিলাম। ছোট আসছিলাম, বুঝি নাই। ওরা তো ভাইজানই আমার বাইর করছে জেল থেকে। তখন থেকে ভাইজান আর আমি একই জেলে থাকতাম। ভাইজান প্রথম প্রথম কেমন জানি চুপচাপ থাকতো, কিন্তু পরে দেখলাম ভাইজানের আসল রূপ। জেলে সবাই ডরাইতো ভাইজান রে। কেন? তুই দেখি কিছুই জানোস না। ভাইজান জেলের ভিতরে কত আসামির চোখ খুলে ফেলছে, হাত ভাঙা দিছে, এমনও হয়েছে গলা এমন ভাবে টিপা ধরছে আসামি হাত মোড়া হইয়া হাসপাতাল আসিল অনেকদিন। সেই থেকে কেউ ভাইজানের কাছে গেছতো না। তোর ডর করতেছে না? অনেক। একবার কি হয়েছিল হুন, আমার অনেক জ্বর। ভাইজান আমার লগে কথা কইতো না তখনও। জ্বরের ঘরে উল্টা পাল্টা বকতেছিলাম। ভাইজান নাকি আমার জন্য ওষুধ আনাইয়া খাওয়াইছিল, পানি দিছে আমার মাথায়। ভাইজান কোনোদিনও আমার সামনে ডিম খায় না। আমারে দিয়া দে, আমি ডিম পছন্দ করি তাই। জেলেও দিত, দেখলি নাইস। আমি না
অবাক হইলাম আজকে তোর বস খাবার দিচ্ছে দেখে। এই মানুষকে দেখলে কেউ বলবে না মানুষটা এত ভালোবাসে আমাদের। আমার অ্যাজমা আছে দেখে আমাকে কোনো শক্ত কাজ দেয় না। দেখছস না, কাউরে খুন করলেও অনেক দূর থেকে থাকতে বলে। প্রথম দিন অ্যাজমার রিপোর্ট দেখে বলেছিল বসের কাজ না করতে আমাকে বিদেশে একটা কাজের ব্যবস্থা করে দিবে। বসরে ছাড়া আর কারো আন্ডারে কাজ করতে পারবো না। মানুষটা আপনজন বলেই তো আমারই। আসলাম উপর নিচ মাথা নাড়ায়, মনে মনে ভাবে এই মানুষটা তার জীবনে মানুষরূপী ফেরেশতা। ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসা নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণ চূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন। গাইবে পাখি গাইবে জোনাক, গাছ গাছালি বন। বিস্ময়ের দৃষ্টিতে বাড়ির লোকজন চেয়ে আছে। গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে নবনীকে। এ যেন অতীব আশ্চর্যজনক নিদর্শন, যেখানে সীমান্ত কায়সার কাউকে কেমন আছে কিনা সেই প্রশ্ন করে না, অথচ নিজের বউয়ের মাথায় জলপট্টি দিচ্ছে। চোখে মুখে দুশ্চিন্তা, কাউকে ছুতে দিচ্ছে না নবনীকে। প্রায় অনেকক্ষণ পর পিটপিট করে চোখ খুলল গানের আওয়াজে নবনী। তাকিয়ে দেখে মাথায় জলপট্টি দিচ্ছে সীমান্ত। বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই রুমে। কিছুটা লজ্জা পেয়ে সীমান্তকে বলল, আর লাগবে না। অন্যমনস্ক থাকায় নবনীর ঘুম ভেঙেছে তার চোখে পড়েনি সীমান্তের। সহসা গলার স্বরে নড়ে চড়ে বসল। নবনী উঠতে চাইলে ওকে উঠিয়ে চড়িয়ে ধরল সবার সামনে। এতটা আতঙ্ক বিষাদগ্রস্ত নীরব সীমান্তকে কেউ দেখেছে বলে মনে করতে পারছে না। একটু নড়ে বসে নবনী আস্তে বলল, আমি ঠিক আছি। আপনার কি মনে হয় আমি কাউকে ভয় পাই বা লজ্জা পাই? তারা লজ্জা পেলে উঠে যাক আমার রুম থেকে। চাচু মণিমাকে ছাড়ো, যেভাবে ধরেছো বেচারি শ্বাস নিতে পারছে না। নেয়ার দরকার নেই। আমাকে দুশ্চিন্তায় ফেলে শ্বাস নেবে কেন? কিভাবে কাটিয়েছি দুটো রাত সে কি জানে? পাগলামি করো না চাচু, একটু সুস্থ হোক, এরপর সারা দিন রাত জড়িয়ে ধরে বসে থেকো। নবনী লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। সীমান্ত কথা আর না বাড়িয়ে লিয়ানাকে কি যেন বুঝিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নবনী বিচলিত নয়নে চেয়ে থাকলো। উনি কি রাগ করেছে? লজ্জা তো পাবে না, বেশি ভাবতে পারছে না, মাথায় লাগছে। চোখ বন্ধ করতেই ভাবনার সাগরে ডুব দিল। সে তো বন্দি ছিল, কিডন্যাপড। এখানে কিভাবে এলো? চোখ বাঁধা অবস্থায় চারিদিকটা মৃত্যু পুরী লাগে। কিছুক্ষণ আগেও তো বাসায় ছিল। বাসার দুইটা সুন্দরীকে এখনো ঠিকভাবে ছুতেই পারলাম না। তার আগেই কি ধরা পড়লাম? চোখে ভাসছে লিয়ানা আর নবনীর পেটানো দেহ। শুধুমাত্র সম্পর্কের টানে লিয়ানাকে ছুতে পারেনি, কিন্তু নবনী তো কেউ না। ভেবেছিল নবনীকে তুলে এনে স্বাদ মেটাবে, কিন্তু নবনীর জায়গায় আজ নিজেই বন্দী হয়ে পড়ে আছে। কার এত বড় সাহস আমাকে বন্দী করে? আড়ালে থাকা মুখটাকে টেনে আনা এত সহজ? হঠাৎ পানির ছিটা মুখে, কালো মুখোশের আড়ালে পানি পড়ছে মুখে। কেমন যেন দম আটকে আটকে আসছে। মুখোশ না খুলে পানি ঢালা কোন ধরনের অত্যাচার? মাদিফ কায়সার, কি সুন্দর চাল তোমার। কথা শুনে মাদীপ চমকে উঠল। এরপর সেই শীষের সুর, এই সুর তো কানে বিষ ঢেলে দিচ্ছে। হ্যালুসিনেশনের, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। মাদীপের আর বুঝতে বাকি রইল না সামনের মানুষটা কে। কেউ একজন টেনে মুখোশটা খুলে ফেলল। সামনে হুডি পরা কেউ বসে আছে। চোখের মণিগুলো খুব পরিচিত, মুখে বাক্স। ভাইজান এক কপ দি। ওর শেষ ইচ্ছে কি জিজ্ঞেস কর। গালে একটা থাপ্পড় দিয়ে আসলাম মাদীপকে প্রশ্ন করলো। মাদীপ ক্যাবলা কান্তের মতো আমতা আমতা করে বলল, দেখবো কে আর দেখবো? ঠোঁটের কোণে সেই হাসি। হরিটা খুলে মাস্কটা আসলামের হাতে দিয়ে শীষ দিতে দিতে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সামনের সিল্কি চুলগুলো ব্যাকব্রাশ করলো কেয়ার। মাদীপ তাকিয়ে চক্ষু ছানা পড়া, বড় বড় ঢোক গিলছে, গলা ধরে এসেছে।
কথা আটকে গিয়েছে। প্রাণ পাখি যে কোনো মুহূর্তে উড়ে যাবে, অথচ বাবা জানতেও পারবে না আজ তার ছেলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কে আর ওকে মেরে ফেলবে, কারণ যার যাত্রা শেষ তাকেই কি আর ধরা দেয়। দাফা। একদম চুপ, সময় শেষ, আল্লাহকে ডাক। ঘুরেই দাঁড়ালো, ছুরিটা একদম বুকের মাঝে খ্যাচ করে ঢুকিয়ে দিল কেয়ার। আজকের ব্যাপারটাতে পুরোপুরি আশ্চর্য হয়ে গিয়েছে আসলামরা। কেয়ার কখনো বুকে ছুরি মারে না, কিন্তু আজ তার খুন করার ধরনও যেন আলাদা। পাঠিয়ে দেয় কায়সার কারণে, চিরকুট মরার কারণ হিসেবে। কে মেরেছে ওটা উল্লেখ করার প্রয়োজন নেই। এত নৃশংস খুন দেখলেই বুঝবে কাজটা এই মারাত্মক দুর্ধর্ষ খুনির। হাত দিয়েছে আমার কলিজায়, তাই আজ ওর কলিজাই ছিন্ন করে দিলাম। বস। জহিরের ডাকে পেছন ফিরল কেয়ার। পেছন ডাকও পছন্দ করে না, এই ছেলেটা বারবার ভুলে যায়। জহির পুনরায় বলল, মালবিকা সেন এসেছে, শেরুটা রুট নম্বর 305। গটগট পায়ে বের হয়ে গেল কে আর। শাড়ি পরিহিত মালবিকাকে দেখে হোটেল ম্যানেজারের মনেও ফুল ফুটেছে, কারণ রূপে গুণে মহাসুন্দরী এই মালবিকা, কাটা কাটা নাক, চিকন ঠোঁট, মায়াময়ী চেহারা, হাসির চৌলুস্কি নেই তার। পাতলা চরচেটের কারচুপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ, দেখে মনে হবে হিরোইন। রুমে ঢুকে নিজের কাজ করছে। ওয়েটার এসে কফি দিয়ে গিয়েছে। দরজা কড়া নাড়ার শব্দে মুখে হাসি দিয়ে বুকের আঁচল একটু সরিয়ে দিল। বক্ষ ভাঁজ স্পষ্ট, পরিদৃষ্ট। দরজা খুলেই দেখে প্রাণপ্রিয় পুরুষ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই মালবিকা জড়িয়ে ধরল। মাস্কের উপর চুমু খেল মালবিকা। একবার মালবিকার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল কে আর। সোফায় বসিয়ে কে আর এর মাস্ক খুলে এলোমেলোভাবে কয়েকটা চুমু খেলো। কে আর হাতের মুঠো শক্ত হচ্ছে, অবয়ব ভঙ্গি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ফর্মুলা কেন সীমান্তকে দিয়েছেন? বলবো, লেকিন আজ রাতটা আমার প্লিজ। হিউম্যান অর্গানের ফর্মুলাটা না দিলে হতো না মালবিকা? এটা কতটা ডেঞ্জারাস আপনার কি অজানা? आपने खुद यह बिजनेस का रहा तो सीमांत करने में क्या हर्ज है, वो भी करुक। বাজে বকবেন না মালবিকা, আমি হিউম্যান অর্গান দিয়ে পারফিউম বানাইনি। ওটার ফর্মুলা লাগতো অন্য কারণে। কাজটা ঠিক করেননি সবাইকে ফর্মুলা দিয়ে। आपने क्यों मुझसे दूर ठेले दिया? আমি গুচ্ছা पे आके दिएছি, मुझे नहीं लगता उसने ये बिजनेस করবে। করলে? শুকনো ঢোক গিলল মালবিকা। উপস্থিত বুদ্ধি সম্পন্ন মালবিকা মনে মনে ভাবল এই সুযোগ কে আর কে কাছে পাবার। अगर मैं নেসারি ইন্তজাম করতে পারি সীমান্তের বিজনেস বন্ধ করে কি দিবেন আমায়? কি চান? টু বি ইউর বেটার হাফ। তোর কি মনে হয় না তোকে এতক্ষণ কোলে বসিয়ে রেখেছি মানে আদর করছি? একটা আছা দিয়ে সেরাটনের ছাদ থেকে ফেলে দিব বলে, বেহায়া মহিলা। হুঙ্কারে পুরো রূপ কেঁপে উঠল। মালবিকাকে ঝাড়া দিয়ে ফেলে দিল কে আর। বজ্র কণ্ঠে বলল, যা সীমান্তের কাছে। তুই কি ভেবেছিস সীমান্তকে? আমার চেয়ে বড় মাফিয়া সীমান্ত। একবার দর্শন করে নিজের চোখকে শান্তি দিয়ে ভালো থাক। তোকে বাঁচিয়ে রেখেছি সীমান্তের হাতে মরবি বলে। রুম থেকে হন হন করে বেরিয়ে গেল কায়েস। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মালবিকা। কি বলে গেল এসব? অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আসলাম, শব্দ করছে না। সামনে উপস্থিত বসের মুখের উপর কথা বলতে পারছে না। এত বড় ভুল করেছে অথচ ভাইজান আজ কিচ্ছুটি বলছে না। এতক্ষণে তো গাল দুটো লাল হয়ে যাওয়ার কথা ছিল। কানের পাশটা চিনচিন করে মরিচ লাগিয়ে দেওয়ার মতো জ্বলে ওঠার কথা ছিল, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং নীরবে ভাইজানের শান্ত হয়ে বসে থাকা দেখতে হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘুমন্ত সিংহ হুঙ্কার দিয়ে উঠতে পারে, তাই বলছে পরিবেশ। হলেও তাই। সম্পর্কের বয়স কত? 6 মাস। আজকে প্রথম দেখা ছিল। বারবার সাবধান করেছিলাম, যাই করবি ভেবে করবি, কিন্তু শুনলি না। তোর জন্য ভুগবে ওই মেয়ে এবার। আচমকা আসলাম পা ধরে ফেললো কায়েসের। ফপিয়ে উঠল, পারছে না নিজেকে সামলাতে।
প্রায় 2 বছর ধরে চেষ্টা করে 6 মাস আগে অতসীর সাথে সম্পর্কে জড়ায়। এতদিন নিজেকে আড়ালে রেখে ভালোবাসা নিবেদন করেছিল। অতসীর জোড়াজুড়িতে আজ দেখা করতে গেল, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না। সারাদিন মেয়েটার সাথে খুব ভালো কেটেছে, কিন্তু সন্ধ্যায় বাসায় পৌঁছে দেওয়ার সময় বিপদ সামনে হাজির। পেছন থেকে একটা মাইক্রোবাস এসে চোখের সামনে প্রেয়সীকে উঠিয়ে নিয়ে গেল, রক্তাক্ত করে ফেলে রেখে গেল আসলামকে। উপায় না পেয়ে ছুটে গিয়েছিল অপরিচিত স্থানে, যেখানে যাওয়া সম্পূর্ণ বারণ। সেখানকার লোকজন অপরিচিত একটা ছেলের রক্তাক্ত অবস্থায় পেয়ে বারবার জিজ্ঞেস করেছিল কি সমস্যা, কিন্তু কোনো উত্তর না দিয়ে যাকে খোঁজার তাকেই খুঁজে চলেছে। ওই বাড়ির ড্রাইভার ঠিকানা দিতেই পৌঁছে যায় গন্তব্যস্থানে। মেয়েটার পুরো ডিটেলস সজীবকে দিয়ে দে। আমি জানি না ও এখন কি অবস্থায় আছে, তবে সুস্থভাবে ফিরে পাবার আশা ছেড়ে দে। আর মিথ্যে বলা শিখেছিস কবে থেকে আমার কাছে? অবাক হয়ে চেয়ে আছে ভাইজানের দিকে। শাস্তি দেওয়ার পরিবর্তে ভাইজান অতসীকে খুঁজে দিবে? স্তব্ধ হলো, বিস্মিত হলো, আরো চমকে গেল এই ভেবে যে কি মিথ্যা বলল। সে তো কিছু লুকায়নি। শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করতে উদ্ধত হলো, তখন ভারী আওয়াজে উত্তর এলো, 2 বছর ধরে যাকে আগলে রেখেছিস, আর কটা দিন ধৈর্য ধরে থাকতি। সীমান্ত কাইসারের সমস্যা সমাধান হলেই নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে পারতি। কথা শেষ করে গড়গড় পায়ে বেরিয়ে গেল কায়েস। পেছনে রেখে গেল চমকিত হতচকিত আসলামকে। শরীর আগের চেয়ে ভালো। আজ কয়েকদিন শ্বশুরবাড়ির লোকজন গোসল করতে দেয়নি নবনীকে। স্পঞ্জ করে দিয়েছে শাশুড়ি ও যা। বিছানার হেডবোর্ডে মাথা এলাতেই মনে পড়ল আকস্মিক বিয়ে হওয়ার ঘটনা। স্কুল থেকে কিডন্যাপ হওয়ার পর নিজেকে বাসায় পায়। ততক্ষণে পাপা ভাইয়া সবার ফোনে চলে যায় কিডন্যাপের ভিডিও। কেউ একজন ওড়না ধরে টান দেয়। বিছানায় এলোমেলো পোশাকে নবনী। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেই কালো কোট পরা লোকটা ঘুমন্ত বেহুশ নবনীর ওড়না এক টানে খুলে ফেলে নবনীর শরীরে স্পর্শ করেছে। এই ভিডিও চিত্র দেখার পর পাপা স্ট্রোক করেছিল। এরপর কি হয়েছিল কেউ জানে না। পাপার হসপিটালে থাকা অবস্থায় ভাইয়ার সাথে সীমান্ত কাইসারের দেখা হয়। ট্রেনের ঘটনার পর একে অপরের সাথে ভালো যোগাযোগ রেখেছে বলে জানা গিয়েছে। জাহিন সাহেব 10 দিন হাসপাতালে ছিলেন। এই 10 দিনে প্রায় কয়েকবার সীমান্ত এসে দেখা করে গিয়েছেন। সীমান্ত তার রেগুলার চেক আপ করাতে হাসপাতালে আসতো। জাহিন সাহেবের সাথে পরিচয় তার 2007 সাল থেকে। সেই সুবাদে বন্ধুকে নিয়ে প্রায়ই যায় হাসপাতালে দেখতে। প্রাণবন্ত কিশোরী নবনীকে চুপচাপ দেখছে বেশ কিছুদিন। কৌতূহল বশত কেবিনের সামনে চেয়ারে বসে থাকা কিশোরীর দিকে এগিয়ে এসে পাশে বসল। কারো অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল বিরক্ত হওয়া কিশোরী। পরিচিত স্বরে প্রশ্ন আসলো, লঙ্কাবতীর নীরবতা তো ভালো নয়। ঝড়ের পূর্বাভাস নাকি? মনে হচ্ছে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়বে। নবনী পাশ কাটিয়ে উঠে যেতেই হাতে টান পড়ল। পেছন ফিরেই দেখলো হাত ধরে আছে বিরক্তিকর পুরুষ। হাত ছাড়ুন। ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি। এমন সময় শেহজাদ এবং সুমনা চলে এসেছে সামনে। এমন অবস্থায় দেখে সকলে ঘাবড়ে গিয়েছিল। তখনই সীমান্ত প্রস্তাব রাখলো নবনীকে বিয়ের। শেহজাদ সরাসরি নাকচ করে দিল। এটা কি করে সম্ভব? তার 16 বছরের বোনটার সঙ্গে নিজের বয়সের কাছাকাছি কাউকে কি করে মেনে নিবে? তন্মধ্যে বোন তার অপ্রাপ্ত বয়স্ক। সুমনা হক কিছু একটা ভেবে সীমান্তকে নিয়ে জাহিন সাহেবের কেবিনে ঢুকলেন। এরপর কিভাবে যেন সে হয়ে গেল মিসেস সীমান্ত কাইসার। মনে কৌতূহল রয়েই গেল সীমান্ত কিভাবে বিয়ে করেছিল, কেন বিয়ে করেছিল, কি হয়েছিল সেদিন রাতে নবনীর সাথে। পাপা বা ভাইয়াই বা কেন রাজি হলো বিয়েতে? এই প্রশ্নের উত্তর শুধুই সীমান্ত দিতে পারবে। তাকে জানতেই হবে উত্তর। মেডিসিনটা নিন। কাট কাট আওয়াজ শুনে চোখ তুলে তাকায় নবনী। ভাবনা ছেদ হয় তার। সীমান্ত মুখের সামনে গ্লাস ধরে রেখেছে। হাতের তালুতে কয়েকটা ঔষধের বড়ি। কথা না বাড়িয়ে খেয়ে নিল, সাথে প্রশ্ন বাক্য ছুড়ল, ওই ছেলেটা কেমন আছে? ভ্রুকুচকে সীমান্ত সন্দিহান মুখে চেয়ে আছে। পুনরায় বলল নবনী, সন্ধ্যায় আহত ছেলেটা আসলো যে আপনাকে খুঁজতে। কেঁদে কেটে বলছিল আপনার সাথে যেভাবে হোক যোগাযোগ করিয়ে দিতে।
সীমান্ত বুঝতে পেরে স্বাভাবিক গলায় বলল, বোধ হয় ভালো আছে। কে ছেলেটা? হাত থেকে পানির গ্লাসটা নিয়ে সীমান্ত দাঁড়িয়ে পড়ে গম্ভীর গলায় বলে উঠল, পরিচিত, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। সুন্দরভাবে এড়িয়ে গেল প্রশ্নের উত্তর। সেদিনের পর আর কোনো প্রশ্ন করেনি সীমান্তকে। লাইব্রেরির গোপন দরজার সামনে দাঁড়িয়ে সীমান্ত। এখানের প্রবেশের পর মূল ফটকের দরজা দৃঢ়ভাবে আটকে দিয়েছে, যাতে বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এই গোপন দরজার খবর এত বছর জানতে পারেনি কেন, সেটাই মাথায় আসছে না। যেদিন লিয়ানার কথা মতো পুরো এক রাত রুমে কাটিয়েও যখন কোনো হদিশ পেল না, তার কিছুদিন পর আবার এলো, তখনই হঠাৎ আলোর রোশনাই দেখতে পেল নবনীর কল্যাণে। ওরই প্রিয় পরিণীতা বইটি খুঁজতে গিয়ে ডান পাশের কর্নারের পেছনের তাকে হাত লাগতেই একটা বই নিচে পড়ে যায়। বই তো নয়, একটা বইয়ের মলাট দিয়ে বাঁধা বাক্স। সেখান থেকে বেরিয়ে এলো একটা চাবি। সারা কামরার প্রতিটি বইয়ের লকার চেক করেও যখন চাবির রহস্য উদ্ঘাটন হচ্ছিল না, তখন রাগে ঘুষি মারে দেওয়ালে। মটমট করে উঠে পাশের দেওয়াল। একটু হাতিয়ে খুঁজেই পেয়ে যায় সোনার হরিণ। রবীন্দ্রনাথের ছবিটা সরালো, চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। বাইরে থেকে আওয়াজ পেয়ে আবার লক করে প্রস্থান করে সেদিন। আজ আবার খুলেছে সেই দরজা। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। ভেতরে কি আছে দেখতে হবে। এক পা দুপা করে এগিয়ে রুমের দরজা খুলতেই চোখের সামনে ভেসে উঠল সব বিভৎস জিনিস। আশপাশে সুইচ বোর্ড খুঁজতেই পেয়ে গেল। কামরা ছুঁড়ে লাইট জ্বলে উঠলেই দেখতে পেল বড় বড় কাচের বোতলে মানুষের মমে প্রিজারভেটিভ দিয়ে রাখা। প্রতিটি নগ্ন নারী দেহ। শরীর জুড়ে শ্বেত জলের উপস্থিতি টের পেল সীমান্ত কায়সার। এভাবে ঘাম ঝরছে কেন? বৃহদাকার দেহের সীমান্ত কায়সারের মনে হচ্ছে কেউ পায়ে সজোরে আঘাত করেছে। হাঁটু ভেঙে আসছে। ধপ করে ফ্লোরে বসে পড়ল। সামনে ঝুলিয়ে রেখেছে কেউ অসংখ্য মেয়ের ছবি। মেয়েগুলোর ছবি হাতড়েই যে ছবিগুলো পেল, সেগুলো দেখে ক্রোধে দুঃখে চিৎকার দিয়ে কেঁদে উঠল। তার নিজের বাড়িতে এসব চলছে, সে টেরই পেল না এত বছর। ছাড়বে না কাউকে, সব ধ্বংস করে দিবে, একটা একটা করে ধ্বংস করবে। ছবিগুলো হাতে নিয়ে বেরিয়ে গেল সীমান্ত। আরো কিছু ইনফরমেশনও পেয়ে গেল। রুমে এসে ঘুমন্ত হালাল প্রিয়তমার দিকে চোখ পড়ল। এগিয়ে এসে বুকে চেপে ধরল প্রিয়তমার মাথা। নড়ে চড়ে উঠল নবনী। পিটপিট করে চোখ মেলে দেখে স্বামীর বুকে নিজের মাথা। চমকে গিয়ে বড় চোখ করে তাকালো। সীমান্ত নবনীর জেগে যাওয়া টের পেয়ে সরে আসলো। সোফায় গিয়ে বসলো। কাট কাট গলায় বলল, সরি, হঠাৎ করে কি যেন হলো। নবনী এগিয়ে এলো সীমান্তের কাছে। মাথায় হাত রাখতেই সীমান্ত নবনীর কোমর আঁকড়ে ধরল। রানী সাহেবা। এতটুকু বলেই আবার কেঁদে দিল। নবনী হকচকিয়ে গেল। এমন একজন যে কাউকে তোয়াক্কা করে না, ছন্ন ছাড়া অগোছালো, আপন খেয়ালি মানব, অথচ আজ কাঁদছে। কিন্তু কেন? আপনি শুধু আমার, কখনো যেতে দিব না। সৃষ্টির শুরু থেকে শেষ অবধি আমারই থাকবেন। সৃষ্টিকর্তা আপনাকে শুধু আমার নামেই বানিয়েছেন। শতবার শতরূপে সহস্র উপায়ে আপনাকে আমার করে নিব। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল নবনীকে। দুহাতে নিচের মাথা চেপে ডিভানে বসেছে। আজই শেষ কেঁদেছে, আর কাঁদবে না। এতদিনের রহস্যটা এভাবে সামনে আসবে বুঝতেই পারেনি। পৃথিবীতে আজ রাতের পর আগামীকাল নতুন ভোর উদয় হবে। অন্ধকার কামরায় হাত পা বেঁধে ফেলে রেখেছে তরুণীকে। আচমকা লাইট চলে ওঠাতে মনে হলো চোখের মনি জলজল করছে। সামনে মানুষগুলো লোভাতুর দৃষ্টিতে চেয়ে আছে। তবে এদের দেখলে কোনোভাবেই মনে হচ্ছে না এরা নেশাখোর, গাঞ্জাখোর বা বখাটে মাস্তান। প্রত্যেকে সভ্য ঘরের, কিন্তু হাতে ছুরি কাছি নিয়ে কেন দাঁড়িয়ে আছে তা বুঝতে পারছে না। কি চাইছে এরা? একটা লোক মধ্যবয়স্ক বাবা চাচার বয়সী সামনে এসে তার গন্ধ শুকছে। লজ্জায় ঘৃণায় মিইয়ে যাচ্ছে তরুণী। মাথা নিচু করে আছে। পাশ থেকে একজন খুব কাছে চলে এসেছে। আস্তে করে বাম হাত একটা ইনজেকশন পুশ করলো। ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলো অতসী নামক তরুণী, যে আসলামের প্রাণপ্রিয়া। হাসপাতালের কামরায় প্রিয়তমার অসুস্থ দেহ বুকে নিয়ে বসে আছে আসলাম। অতসীর জ্ঞান নেই। সময় মতো উদ্ধার না করলে এই মেয়েটার লাশও রাস্তায় বা নর্দমায় পাওয়া যেত। আসলামও কাঁদছে। জহির আসলামকে কাঁদতে দেখে বিস্মিত।
আসলামের সাথে কাজ করছে সেই শুরু থেকে। এত কিছু হলো কাজের জগতে, কিন্তু ওকে টানতে দেখেনি, ওকে টলতে দেখেনি, নিজের সত্তা ভোলেনি। 25 বছর বয়সী সুদর্শন ছেলেটা আজ ভেঙে পড়েছে। ওর নিজেরই খারাপ লাগছে। এই ছেলে নিজের জন্মদাতা পিতাকে মারতেও দ্বিধাবোধ করেনি, সেখানে প্রিয়তমার জন্য কাঁদছে। ভালোবাসার কি এতই শক্তি? হয়তো তাই, কারণ বসকেও দেখেছে ম্যাডামের জন্য ছটফট করতে। আসলামকে একা থাকতে দিয়ে বেরিয়ে গেল জহির। বস ফোন দিয়েছে, যেতে হবে। আসলামের নিরাপত্তার দায়িত্ব কয়েকজনকে দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। লিয়ানা মুড়ি মাখিয়েছে চানাচুর দিয়ে। অসুস্থতার মুখে চাচির যদি একটু ভালো লাগে। সাইমা, রাজিয়া, শানসিদা সবাই নবনীর রুমে এসেছে। লিয়ানার বড্ড আদর লাগে তার এই মিষ্টি চাচিটাকে। বয়সে তার চেয়েও ছোট। চাচু এই আদুরে পাখিটাকে কিভাবে যে ধরে নিয়ে আসলো তা কেউ বুঝতে পারছে না। নীরবতা ভেঙে লিয়ানা বলল, রানীমা, তুমি তো এখনো কলেজে ভর্তি হবে, তাই না? হঠাৎ রানীমা শুনে নবনী ভ্রু কুচকে ফেলল। লিয়ানা মুচকি হেসে বলল, চাচুর সানি সাহেবাকে রানীমা ডাকতে আমার বেশ লাগে। নবনী মিষ্টি লাজুক হাসি দিল। এই মানুষগুলোকে খুব ভালোবেসে ফেলেছে। জাইমা নবনীর পাশে বসে ও চুলে তেল লাগিয়ে দিচ্ছে। শান্সিতা অনেক বছর কথা বলে না, কিন্তু অনেক দিন পর নাতনি ছেলের বউদের সাথে গল্পে মেতেছে। নব, জানিস আমরা যখন ফেনী ছিলাম তখন প্রায় সময় সবাই মিলে ফুড গার্ডেনে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানেই খেতে যেতাম। এখন কি আছে সেটা? শাশুড়ির মুখে আদুরে ডাক শুনে ভালোই লাগলো তার। খুশি খুশি মনে বলল, হ্যাঁ আম্মা, আছে এখনো। ওটাই বেস্ট ফেনীতে। ওদের স্যুপটা বেশি মজা। আপনি চাইলে আমরা আবারও যাব। ফেনী যাওয়ার কথা শুনে শানসিদার বুক কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। আর যাবে না ফেনী। ফেনী তার সব কেড়ে নিয়েছে। অকস্মাৎ সবার সামনে থেকে উঠে গেল। শাশুড়ির উঠে যাওয়া দেখে অবাক হয়ে সেদিকে চেয়ে রইল নবনী। জাইমা নবনীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস দিল, আম্মাকে আর কখনো ফেনী যাওয়ার কথা বলিস না ছোট, আম্মা কষ্ট পাবে। কেন, কি হয়েছিল ভাবি? লিয়ানার ইশারা পেয়ে জাইমা নিজেকে সামলে নিল, এড়িয়ে গেল। পরিবারের কেউই চায় না এসব তথ্য সামনে আসুক। মেহবুব কায়সারের কড়া নিষেধ আছে, অতীত নিয়ে যেন কথা না তোলে। এরই মধ্যে সীমান্ত ঢুকেছে ঘরে, বাকিরা রুম ছেড়ে দিয়েছে। কনভেনশন হলের সামনে গাড়ি নিয়ে দাঁড়ালো মালবিকা। কাঙ্ক্ষিত মানুষটার আজকের মিটিং এখানে। মালবিকা ওয়েটিং রুমে বসে আছে। অফিসের পিয়ন এসে হাতে জুসের গ্লাস ধরিয়ে দিল। অ্যাসিস্ট্যান্ট এসে জানালো স্যারের মিটিং শেষ। স্যার তাকে যেতে বলেছে। হাত থেকে জুসের গ্লাসটা পাশে রেখে সাবলীল ভঙ্গিতে পা ফেলে সামনে অগ্রসর হলো। আজ কেয়ারের সমস্ত তথ্য দিবে মানুষটাকে। 3টে বছর ভালোবাসার ছল করেছে। ভাবভঙ্গি এমন দেখিয়েছিল যেন মালবিকার প্রতি অন্তঃপ্রাণ। এতদিন ভেবেছিল ঠিক হয়ে যাবে। তার সব অন্যায়ের সাক্ষী তো মালবিকা। স্টেলা, ভিক্টোরিয়া, ক্রিস্টিয়ানার সাথে সময় কাটিয়ে মালবিকাকে ঠকিয়েছে। এই শোধ নিবেই আজ। সেদিনের অপমানের বদলা আজ নিবেই। ক্যাচ করে দরজার নব ঘুরিয়ে ভিতরে ঢুকলো। সামনে বসা মানুষটা দেখলেই বোঝা যাচ্ছে সে কেয়ারকে ডিঙিয়ে অনেক উঁচুতে পৌঁছে গিয়েছে। তাই বুঝি কেয়ার তাকে নিয়ে শঙ্কায় থাকে। রুম পরিপাটি করে সাজানো। চেয়ার পেছনে ঘুরিয়ে বাইরের গ্লাসের দেওয়ালের দিকে মুখ করে বসেছে। শুধু চেয়ারের পেছন সাইড দেখা যাচ্ছে। তাই মালবিকা বলে উঠল, নমস্তে স্যার, আমি মালবিকা। আমি আপনার সাথে ফোনে কথা বলেছিলাম। পেছনে চেয়ার থাকা অবস্থাতেই হাত দিয়ে বসার ইশারা দিল। মালবিকা চেয়ার টেনে বসলো। এবার লোকটি নিজের চেয়ার ঘুরিয়ে সামনে মুখ করে মালবিকাকে প্রশ্ন করলো, হাউ ক্যান আই হেল্প ইউ মিস মালবিকা? আচমকা অদ্ভুত কিছু একটা দেখার মতো লাফিয়ে উঠল মালবিকা। বসা থেকে দাঁড়িয়ে গেল। তার হাত পা কাঁপছে, গলার স্বর আটকে গিয়েছে। চোখের পলক দুবার ঝাপটালো। এই মুহূর্তে সামনে যে বসে আছে তার চেয়ে বড় শয়তান আর একটিও নেই। এত বড় ভুল সে কি করে করলো? এখান থেকে বাঁচার উপায় নেই। তার মনে হচ্ছে গলা জ্বলছে।
ঘুমের কোলে এলিয়ে পড়ছে। হলোও তাই। বাইরে থেকে দুজন এসে ধরে নিয়ে গেল মালবিকাকে। সামনে থাকা মানুষটা অট্ট হাসিতে ফেটে পড়ে। সেই ঘোর লাগানো সুর, ঠোঁটের কোণা চোখা করে শীষ বাজাচ্ছে আর গান গেয়ে যাচ্ছে। Nero fiddles. Rome burns. Burning Rome is looking nice. And I love. এমন গান শুনলে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে। কথিত আছে রোম সাম্রাজ্য যখন পুড়ে যাচ্ছে তখন সম্রাট নিরো বাঁশি বা ভায়োলিন বাজাচ্ছিল। নিরোর মতো অত্যাচারী শাসক খুব কমই আছে। রোমান সম্রাট নিরো ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং পাগলাটে শাসকদের একজন হিসেবে পরিচিত। বলা হয় যে তিনি তার মাকে হত্যা করেছেন তার সৎ ভাই ও স্ত্রীদেরকেও। খ্রিস্টানদের উপর চালিয়েছেন অকথ্য নিপীড়ন। মঞ্চ মালয়েশিয়া থেকে চলে এসেছে কিছুক্ষণ আগে। কাইসার কানন ছুঁড়ে এখন শোকের মাতম। মাদিব কাইসারের লাশ বাড়ির সামনে। হাহাকার যেন চারদিকে ছেয়ে গিয়েছে। সানজিদা কেঁদে যাচ্ছে। মা হারা ছেলেটাকে দুহাতে আঁকড়ে ধরে কোলে পিঠে মানুষ করেছে সানজিদা। পরিবারের সদস্যগুলো এভাবে হারিয়ে যাচ্ছে। মেহবুব কাইসার ভাতিজার লাশ দেখেই শকে চলে গিয়েছে। এতটা হিংস্র নৃশংসভাবে কেউ কাউকে মারতে পারে মাদিফের মৃতদেহ না দেখলে বুঝতেও পারতো না। মাথা ঘাড় থেকে আলাদা, মুখ থেতলে গিয়েছে, চোখ দুটো গেলে গিয়েছে, হাতের 10টা আঙ্গুল কাটা। মঞ্জু একদম নিশ্চুপ হয়ে বসে আছে, মুখে কোনো কথা নেই। সীমান্তের দিকে তাকিয়ে বলল, তোর কাছে তো আমানত ছিল আমার ছেলেটার যত্নে রাখতে, পারলি না বাবা? কি বলে সান্ত্বনা দিবে চাচাকে? বাসার লোকজন কম কথা বললেও মাদিব লিয়ানা ছিল তার কাছে। দেশের বাইরে গেলেই এটা সেটা আবদার করতো, কখনো গিটার তো কখনো ম্যাকবুক, কখনো ভিডিও গেম। দুফোটা পানি চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল। আগলে তো রেখেই ছিল। বাড়ির মেয়েড এসে চিরকুট এগিয়ে দিল সীমান্তের দিকে। মঞ্জু দু চোখ মুছে সীমান্তের দিকে কৌতূহল নিয়ে তাকালো। কি এটা সীমান্ত? সীমান্ত হাত বাড়িয়ে খামটা নিল। খামে অক্ষরে ইংরেজিতে লেখা, Nero fiddled while Rome was burning. I fluted while your son was lost in last breath. Now the game has started. I will finish your kingdom, yours, loving monster. সীমান্ত চিরকুট পরে একবার বাড়ির অন্যদের দিকে তাকাচ্ছে, আবার চাচার দিকে তাকাচ্ছে। মঞ্জু এমন চিঠি দেখে ভয়ার্থ চোখে তাকালো সীমান্তের দিকে। চাচাকে বোঝালো ভুলে পাঠিয়েছে হয়তো। পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিল খামটা। মাদিফকে গোসল দিয়ে সবাই জানাজার জন্য চলে গেল। বাড়িতে সানজিদাকে সামলাচ্ছে বাড়ির মহিলারা। সবে তো শুরু, কাইসার কাননে আগুন জ্বলবে। সেই আগুনে ছাই হবে ওদের পাপের সাম্রাজ্য। শুরুটা করেছিল নিজেরাই, এবার সময় এসেছে মুখোমুখি হবার। খুব শীঘ্রই দেখা হবে কাইসারদের সাথে।